নমস্কার। গল্পালাপের ৭১তম পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত ছোট গল্প জঙ্গলের নাট্যাভিনয়ের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠে তন্ময়। মেজর আর ফোরান পৃথিবীর দেশে দেশে শিকার করে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। তাঁর লিখিত শিকার কাহিনীও যথেষ্ট বিখ্যাত। আজকের কাহিনীটির বক্তা হচ্ছেন তিনি নিজেই। চলুন শুনি জঙ্গলের নাট্যাভিনয়। ভারতবর্ষে সেই আমার শেষ বাঘ শিকারের চেষ্টা, কিন্তু আমার হাতের বন্দুক হাতেই রইল। আমাকে হতে হলো এক বন্য নাটকের নির্বাক ও নিশ্চল দর্শক। শিকার করতে পারলাম না বটে, কিন্তু সেদিনের আগ্নেয় স্মৃতি চিরদিন জাগ্রত হয়ে থাকবে আমার মানসপটে। সে অঞ্চলে একটা মস্ত বাঘ বড়ই উৎপাত শুরু করেছিল। গত রাতেই সে হত্যা করেছিল একটা পোষ মানা গ্রাম্য মহিষকে। তারপর খানিকটা খেয়ে মৃতদেহের বাকি অংশটা লুকিয়ে রেখে গিয়েছিল জঙ্গলের ভেতরে। আজ সে নিশ্চয়ই বাকি দেহটার লোভে ঘটনাস্থলে পুনরাগমন করবে। এই আশায় আমি প্রস্তুত হয়ে বসে আছি মাচা বেঁধে এক গাছের উপরে। বনের ভেতরে নেমে আসছে ছায়াময়ী সন্ধ্যা। দিনের জীবরা বোবা হয়ে ঘুমোতে গিয়েছে যে যার বাসায়। হানা দিতে বেরিয়েছে কেবল নিশাচর হত্যাকারীর দল, এবং জেগে আছে কেবল রাতের কীট পতঙ্গরা। তাদের অশ্রান্ত কণ্ঠস্বরে সারা বনভূমি হয়ে উঠেছে বিচিত্র শব্দময়। বন্য জগতে সন্ধি নেই, শান্তি নেই, কেবল আছে যুদ্ধ আর হানাহানি। জীবন শেষ না হওয়া পর্যন্ত সে যুদ্ধের ক্ষান্তি নেই। আমি একলা। আমার সামনে রয়েছে খানিকটা খোলা জমি ও জলাভূমি। তারপরেই দেখা যায় নিবিড় জঙ্গলের দুর্ভেদ্য প্রাচীর। আচমকা আমি সতর্ক হয়ে উঠলাম। ঝোপঝাড়ের মধ্যে শোনা যাচ্ছে কার পায়ের শব্দ। নলখাগড়ার বন দুলে উঠে দুমড়ে পড়ল, এবং পর মুহূর্তেই দেখলাম বিশাল আকার এক বন্য মহিষ সামনের খোলা জমির উপরে এসে দাঁড়ালো। মাদি মহিষ, তার মাথার উপর রয়েছে প্রকাণ্ড দুটো শিং। তার সর্বাঙ্গ দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড শক্তির তরঙ্গ। লোভনীয় শিকার। বন্দুক ছোড়বার জন্য মনটা উসখুস হয়ে উঠল, কিন্তু আমি এখানে এসেছি বাঘ মারতে, অতএব বন্দুক ছোড়বার লোভ সংবরণ করতে বাধ্য হলাম। এখন অতীতে ফিরে মনে হয় ভাগ্যে সেদিন বন্দুক ছড়িনি। তারপর সেই মস্ত বড় বুনো মোষটা চারিদিকের ঘ্রাণ নিতে লাগলো সন্দিগ্ধভাবে। একবার আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে উঠল উচ্চ কণ্ঠে। এমন বিষম সে চিৎকার, সারা বন যেন কাঁপতে লাগলো। দূরে, বহু দূরে বনের ভিতরে জেগে উঠল আর একটা মহিষের কণ্ঠধ্বনি। নিশ্চয়ই তার জোড়া। সে তখন সানন্দে মদ্দা মহিষটার ডাকে সাড়া দিল এবং শিং নামিয়ে মাটি খুঁড়তে লাগলো। তারপরে হঠাৎ এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে বাঘের কবলে নিহত গ্রাম্য মহিষটার আধ খাওয়া দেহের সামনে গিয়ে দাঁড়ালো। এক মনে মিনিট দুই তার দেহটা শুঁকতে লাগলো। তারপর আবার
মাথা তুলে ক্রুদ্ধ কণ্ঠে গর্জন করে কাঁপিয়ে তুলল চারিদিক। সে গর্জন যুদ্ধের। আচম্বিতে তার দেহে জাগলো কেমন এক অস্বাচ্ছন্দ্যের ভাব। চট করে সে ফিরে দাঁড়ালো এবং মাথা নিচু করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জঙ্গলের আর এক প্রান্তে। সঙ্গে সঙ্গে আমারও চোখ গেল সেদিকে, এবং সে যা দেখছে আমিও তা দেখতে পেলাম। ঘাস জমির উপর দিয়ে গুড়ি মেরে চুপি চুপি এগিয়ে আসছে মস্ত একটা বাঘ। তারপরেই মহিষটাকে দেখতে পেয়ে থমকে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল বাঘটা। ছটফট করতে লাগলো তার লেজটা। চিরশত্রু বাঘকে সামনে দেখে মহিষ পদাঘাতে চারিদিকে ছড়িয়ে দিল মাটির গুঁড়ো। দুই প্রতিযোগী সমান সতর্ক এবং পরস্পরের আক্রমণ প্রতিরোধ করার জন্য অত্যন্তভাবে প্রস্তুত। উভয়েরই হিংস্র চোখে মারাত্মক ঘৃণার দৃষ্টি। বাঘটাকে তখনই মারতে পারতাম, কিন্তু মারলাম না। আমি আজ কেবল দেখতে চাই গহন বনের এই বিস্ময়কর নাট্যাভিনয়ের কোনখানে পড়বে শেষ জবনিকা। ধীরে ধীরে ডোরাকাটা বাঘটা তার দেহ নিয়ে গুঁড়ি মেরেই এগিয়ে আসতে লাগলো। তার স্থির জ্বলন্ত দৃষ্টি মহিষের দিকেই নিবদ্ধ, এবং বারবার মাটির ওপরে ছিপের মতো আছড়ে পড়তে লাগলো তার লেজটা। তার প্রচণ্ড চোয়াল বেয়ে ঝরে পড়ছে লালার ধারা। মহিষটা কিন্তু এগোলোও না পিছলোও না, কেবল নিজের মুখ সোজা রাখলো বাঘের মুখের দিকে। বিপজ্জনক তার ভাবভঙ্গি। মহিষের চারিদিকে বাঘটা চক্র দিয়ে ঘুরতে লাগলো এবং ক্রমে ক্ষুদ্রতর হয়ে এলো চক্রের পরিধি। বাঘের ইচ্ছা পেছন থেকে লাফ মেরে মহিষের পিঠের উপরে ঝাঁপিয়ে পড়ে। মহিষ কিন্তু তার চেয়েও তৎপর। তাকে সে কোনো সুযোগই দিচ্ছে না। আচম্বিতে বাঘটা দাঁড়িয়ে পড়ে লেজ আছড়াতে আছড়াতে ছোট করে ফেললো নিজের দেহকে। মুখে সে কোনো শব্দই করল না, কিন্তু তার দেহটা বাতাস কেটে এগিয়ে এলো রকেটের মতো। ঠিক সেই মুহূর্তেই ভীষণ চিৎকার ও দুই শিং উদ্যত করে মহিষও করলে প্রতি আক্রমণ। শূন্য পথেই হলো দুজনের সঙ্গে দুজনের ঠোকাঠুকি, এবং একই সঙ্গে দুজনেই পড়ল মাটিতে। কিন্তু চোখের পলক পড়বার আগেই দুজনেই আবার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল এবং তারপর একসঙ্গে চিৎকার করে আবার করলো পরস্পরকে আক্রমণ। এবারে ফাঁক পেয়ে বাঘটা লাফ মেরে মহিষের পিঠের পিছন দিকে গিয়ে পড়ল, কিন্তু কামড় বসাবার ঠিক আগেই বাঘকে পিছনে ফেলে এক লাফে চিত হয়ে উল্টে পড়ল মাটিতে। তার এই সুন্দর কৌশলটি ফলপ্রদ হলো তৎক্ষণাৎ। পাছে মহিষের গুরুভার দেহের তলায় হাড়গোড় ভেঙে থেতলে মরতে হয়, সেই ভয়ে বাঘ তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে উঠল এবং আবার লাফ মেরে শত্রুর ডান কাঁধ কামড়ে ধরল। মহিষ এক ঝটকান মেরে বাঘটাকে আবার মাটির উপর গেড়ে ফেলল, ক্রুদ্ধ গর্জন করতে করতে। তার শিং দিয়ে শত্রুকে উল্টে ফেলে প্রকাণ্ড এক পাকুড় গাছের মোটা গুড়ির উপর চেপে ধরল প্রাণপণে। মহিষের গর্জন মুখর মুখ থেকে তখন অজস্র ধারায় ঝরে পড়ছে রক্ত, এবং তার ক্ষতবিক্ষত কণ্ঠ, কাঁধ ও পিঠ থেকেও রক্তধারা ঝরছে দরদর করে। সে কয় পা পিছিয়ে এসেই আবার সামনে ঝাঁপিয়ে পড়ল শত্রুকে একেবারে সাবার করে ফেলবার জন্য। কিন্তু তার সামনের বাঘটিও যে সে যোদ্ধা নয়, তার লড়বার শক্তি তখনও কিন্তু ফুরোয়নি।
সে আবার লাফ দিয়ে উঠল এবং পড়ল মহিষের দুই শিংয়ের ঠিক মাঝখানে। তার ডোরা কাটা রঙিন দেহের উপরিভাগ এমনভাবে ঝুলে পড়ল এবং ঢেকে গেল মহিষের পুরো মুখমণ্ডল। তার দাঁত ও নখ গভীরভাবে বসে গেল মহিষের মাংসের ভেতরে এবং তার দুই কস থেকেও শত্রুর গা বয়ে বেরোতে লাগলো টকটকে রক্তস্রোত। মহা যন্ত্রণায় মহিষ চেঁচিয়ে উঠল উচ্চস্বরে। একটা গাছের গুড়ির দিকে দৌড়ে গেল প্রবল বেগে। তার পিঠের বোঝা তখনও তার মুখের উপর হুমড়ি খেয়ে আছে। তারপরই কানে এলো এক বিকট শব্দ। শত্রুকে পিঠের উপর থেকে ঝেড়ে ফেলে মহিষ একবার বসে পড়েই টপ করে উঠে দাঁড়ালো। বাঘের কণ্ঠ ভেদ করে নির্গত হলো ক্ষীণ এক গর্জন। বুঝলাম তার অবস্থা রীতিমতো কাহিল। একেবারে অবশ হয়ে সে ভেঙে পড়ে হাঁপাতে লাগলো। মহিষ কিন্তু শত্রুর শেষ রাখতে রাজি নয়। সে একটু পিছিয়ে এসে ভালো করে নিজের লক্ষ্য স্থির করল। তারপর বেগে ছুটে গিয়ে নিষ্ঠুর ও তীক্ষ্ণ শিং দিয়ে বাঘকে বারংবার গুঁতোতে লাগলো। বাঘটা আত্মরক্ষা করবার জন্য ঝোপের আড়ালে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো সুযোগই সে পেল না। এ মানুষে মানুষে প্রতিযোগিতা নয়, কারণ সেক্ষেত্রে কোনো মধ্যস্থ এখানে প্রতিযোগিতা বন্ধ করে দিতেন। কেননা বাঘটা যে নিশ্চিতভাবেই হেরে গিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু জঙ্গলে মধ্যস্থ কোথায়? লড়াই থামাবে কে? এখানকার আইন কানুনে নেই ওসব দয়ামায়ার জায়গা। এখানে লড়াই থামতে পারে কেবল এক পক্ষের মৃত্যুর পর। বিজয় বীরের মতো মহিষ পূর্ণ কণ্ঠে এমন গর্জন করে উঠল যে আমার মাচা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। এইবারেই করলো সে শেষ আক্রমণ। বাঘের ক্ষতবিক্ষত দেহটা সে শিঙে করে আবার শূন্যে তুলে নিলে, তারপর মাথার এক ঝাঁকুনি মেরে দেহটাকে খানিক তফাতে ছুঁড়ে ফেলে দিলে এক টুকরো খড়ের মতোই অনায়াসে। মহিষ এগিয়ে শত্রুর দেহটা আর পরীক্ষা পর্যন্ত করল না। শত্রুর যে মৃত্যু হয়েছে এ বিষয়ে সে নিশ্চিত। মনে হলো ধন্য ধন্য বলে চেঁচিয়ে উঠে বিজেতাকে অভিনন্দন দিই। বলাই বাহুল্য, শিকার আমাকে বঞ্চিত করলেও আমার সহানুভূতি ছিল কিন্তু মহিষের দিকেই। আজ যে অভাবিত দৃশ্য দেখবার সুযোগ পেলাম তার কাছে তুচ্ছ যে কোনো শিকার। মানুষের জীবনে এমন সুযোগ দুর্লভ। চারিদিকে ঘন হয়ে আসছে রাত্রের কালো ছাউনি। চাঁদ উঠছে বনের মাথায়। মহিষের কণ্ঠে ফুটল আবার বিজয় গর্জন। এবারে ঘন বনের কাছ থেকেই শোনা গেল মদ্দা মহিষের গলা। তখনই হুড়মুড় করে সশব্দে জঙ্গল ভেঙে মাদি মহিষটা ছুটে গেল তার সাথীর সন্ধানে। জঙ্গলের নাট্যলীলার উপর পড়ল জবনিকা। বাঘের দেহটা সেইখানেই ফেলে চলে এলাম। ও শিকার আমার নয়। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত ছোট গল্প জঙ্গলের নাট্যাভিনয়ের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠে তন্ময়। আবার কোনো এক রবিবার গল্পালাপের কোনো এক নতুন পর্বে হাজির করব কোনো এক নতুন রোমহর্ষক গল্প। নমস্কার।